বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের যে কোনো সময় শুরু হবে আরো ভয়াবহ হামলা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পারমাণবিক হামলার শঙ্কা। মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি আলোচনার মধ্যে হঠাৎ ছন্দপতন। জাতির উদ্দেশ্যে ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি ভাষণ। যুদ্ধের ময়দান থেকে পিছুপা না হওয়ার ঘোষণা তেহরানের। হরমুজ প্রণালী বন্ধের জেরে বেকায়দায় যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট ইস্যুতে সৌদি যুবরাজকে ট্রাম্পের ফোন। আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো মুখ খোলেনি ওয়াশিংটন। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালানো ইরান। ক্লাস্টার ওয়ারহেড সহ 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। আঘাত হানা হয় বহু এলাকায় আতঙ্কে স্থানীয়রা। ইরানের পক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। রাতভর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা। আকাশ প্রতিরক্ষা ভেদ করে দফায় দফায় আঘাত। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সতর্কবার্তাকে উপহাস করেছে তেহরান। তার ভাষণের পরপরই ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানা হবে এবং ইসলামী প্রজাতন্ত্রকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বলছি, এই যুদ্ধ তোমাদের অপমান, লাঞ্ছনা, স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ পর্যন্ত চলবে। আমাদের আরও চূর্ণকারী, ব্যাপকতর এবং আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অপেক্ষা করো। এদিকে ভাষণে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য কখনোই শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না, কিন্তু ইরানের সকল মূল নেতার মৃত্যুর কারণে তা ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোর আঘাত হানবে। এদিকে খুব শিগগিরই এ সংঘাত অবসানের আশা এখনো অনিশ্চিত, কারণ বুধবার রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার হামলা বন্ধ করতে একটি নিশ্চিত যুদ্ধবিরতি চাইছে। তবে নিউ ইয়র্ক টাইমস পৃথকভাবে জানিয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যুদ্ধ শেষ করার জন্য ইরান বর্তমানে অর্থপূর্ণ আলোচনায় বসতে অনিচ্ছুক। অন্যদিকে ট্রাম্পের ভাষণের পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংঘাতের দ্রুত অবসানের কোনো স্পষ্ট পথ না পেয়ে বিনিয়োগকারীরা হতাশ হওয়ায় শেয়ারের দরপতন এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানকে দেয়া ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তার পর তেলের দাম আবারও বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে সর্বোচ্চ 6.9% বেড়ে ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশই তেল শূন্য হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দেশজুড়ে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক ইসরায়েল মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র দিবস ও জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে দেয়া ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শুধু মানুষের জীবনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ভূমি ও পরিবেশ। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যৎ নির্মাণে জাতির সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ভয়াবহ হামলার চিত্র। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, সেখানে 186 শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনাকে তিনি নৃশংস ও অমানবিক হিসেবে উল্লেখ করে আগ্রাসনকারীদের তীব্র নিন্দা জানান। খামেনি জানান, শহীদদের স্মরণে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে, যা ভবিষ্যৎ পুনর্গঠনের প্রতীক হিসেবে কাজ করবে। তার ভাষায়, এই গাছগুলো একদিন শক্তিশালী হয়ে দেশের পুনর্জাগরণ ও সমৃদ্ধির বার্তা বহন করবে। 1979 সালের গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্রের স্মরণে প্রতিবছর 1 এপ্রিল এই দিবস পালন করা হয়। একই সঙ্গে এটি জাতীয় প্রকৃতি দিবস হিসেবেও উদযাপিত হয়, যেখানে অতীতের ক্ষত স্মরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারী হয়ে ওঠে মূল বার্তা। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এতে 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে সৌদি আরবের ক্রাউন
প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপ করেছেন। এই সময় তারা ইরান যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিত এই ফোন আলাপে ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন। তবে এই বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হরমুজ প্রণালী সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তেহরানের দাবি, যোগাযোগ কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো অতিরিক্ত ও অবাস্তব। ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংঘাতরত দেশগুলো ছাড়িয়ে যুদ্ধের দামামা ছড়িয়ে পড়ছে অন্যত্র। কেউ কাউকে একটুখানি ছাড় দিতেও রাজি নয়। যুদ্ধ বন্ধের আলোচনার কথা থাকলেও তা মোড় ঘুরে অন্য সড়কে ঢুকে পড়ছে। এরই প্রেক্ষিতে এবার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরান প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর তেল আবিব, শেফেলা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে মধ্য ইসরায়েল, উত্তর এবং জেরুজালেম এলাকার দিকে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার খবরে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্লাস্টার ওয়ারহেডও ছিল, যা অঞ্চল জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানে অবস্থিত কয়েক ডজন ইরানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে। ইসরায়েলি বাহিনীর উপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে লেবাননের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার লেবাননের মালিকিয়া ও ইয়েনুর এলাকায় শিয়া মুসলমানপন্থী যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে বলে জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছেন তারা। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কিছু জানায়নি। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দেশের সকল কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার অর্থাৎ কাউকে রেহাই না দেওয়া নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতেমি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। পারস্য উপসাগরের বুকে অবস্থিত 22 বর্গ কিলোমিটার আয়তনের একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ খর্গ। আপাত দৃষ্টিতে এটি কেবল একটি নির্জন দ্বীপ মনে হলেও বর্তমানে এটি ইরানের আধুনিক জ্বালানি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের টিকে থাকার প্রধান শক্তি ও অর্থনীতির মেরুদণ্ড এই খর্গ দ্বীপ। প্রাগৈতিহাসিক এবং আধুনিক জ্বালানি রাজনীতির এই দ্বীপটি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালিত হয় এই দ্বীপের মাধ্যমে। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল এখান থেকে বিশ্ববাজারে যায়। দ্বীপটির চারপাশের সমুদ্র গভীরতা বেশি হওয়ায় বিশাল আকার তেলের জাহাজগুলো অনায়াসেই এখানে নোঙর করতে পারে। বর্তমানে এই টার্মিনালের দৈনিক 70 লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা রয়েছে, যা ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিকভাবে সচল রেখেছে। ভৌগোলিক অবস্থানের কারণে খর্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই দ্বীপের জ্বালানি অবকাঠামো ও রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এই দ্বীপের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। সম্প্রতি দ্বীপটির সামরিক স্থাপনায় সীমিত আকারে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের রণকৌশলগত অবস্থানের জানান দিয়েছে। তেল আবিষ্কারের বহু আগে থেকে এই দ্বীপটি ছিল দিগ্বিজয়ীদের লক্ষ্য। এখানে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের ঐতিহাসিক যোগসূত্র ছাড়াও ডাচ দুর্গ ও পর্তুগিজদের পদচিহ্ন রয়েছে। 1766 সালে স্থানীয় বীর মীর মুহান্না উলন্দাজদের বিতাড়িত করে এর নিয়ন্ত্রণ নেন। দ্বীপটিতে থাকা একেমেনের শিলালিপিতে আজও পারস্য উপসাগর নামটি খোদাই করা আছে, যা ইরানের সার্বভৌমত্বের এক প্রাচীন দলিল।
ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র কঠোর পাহারায় থাকা এই দ্বীপের সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দ্বীপটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও পরবর্তীতে তা পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে চীন সহ এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহের প্রধান পথ হিসেবে খর্গ দ্বীপ আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার অন্যতম চাবিকাঠি। সম্প্রতি ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই দ্বীপটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তার পুত্র মোস্তফা খামেনি। দায়িত্ব নেয়ার প্রায় 1 মাস কেটে গেলেও এখনও তাকে জনসম্মুখে দেখা যায়নি। মাঝে মধ্যে তার কিছু লিখিত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন অবস্থায় দীর্ঘ অনুপস্থিতি তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে চারিদিকে নানা জল্পনা উস্কে দিয়েছে। অবশেষে এসে জল্পনা জল ঢেলে মুখ খুলল রাশিয়া। ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ সংবাদ মাধ্যম RTI-কে জানান, মোস্তফা খামেনি ইরানে রয়েছেন, তবে কিছু সঙ্গত কারণে তিনি এখনই প্রকাশ্যে আসছেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি বিমান হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় মোস্তফা খামেনিও নিজেও গুরুতর আহত হয়েছেন, এমনকি তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এছাড়াও গুঞ্জন রয়েছে, পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোস্তফা খামেনিকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার বিবৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের পাশে দাঁড়িয়ে মস্কো ইঙ্গিত দিচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগের মতোই মজবুত রয়েছে। প্রধান নেতা চোখের আড়ালে থাকলেও দেশের কট্টরপন্থীদের উদ্দীপনায় একটু ভাটা পড়েনি। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার প্রতি অনুগত্য প্রকাশ করছেন। আমেরিকা ও ইসরায়েলের নিশানায় ইরানের পাল্টা হামলা আবহে এই সমর্থনই এখন শাসক শিবিরের একমাত্র শক্তি। বিগত 40 বছর বাবার ছত্রছায়া থেকে পর্দার আড়াল থেকে ক্ষমতায় সামলেছেন 56 বছর বয়সী মোস্তফা খামেনি। এখন সিংহাসনে বসেও তার এই আড়ালে থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞদের একাংশের মত, ইরানি প্রশাসনে এখন ব্যক্তির চেয়ে বেশি শক্তিশালী উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বাহিনী। তবে কারো কারো মত, নিরাপদে থেকে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মোস্তফা খামেনি। IRGC থেকে শুরু করে যুদ্ধে নেতৃত্ব দেওয়া সব পক্ষকেই প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। এদিকে পাকিস্তানের উদ্যোগে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বেইজিং সফর করেন। এরপরে চীন জানায় তারা ইরানের বিষয়ে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় কথা অস্বীকার করেছে তেহরান। IRGC জানিয়েছে, আলোচনা নয় বরং যুদ্ধের ময়দানেই খামেনি হত্যার প্রতিশোধ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কিভাবে সেই প্রস্তাব তিনি পেয়েছেন সেসব নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। প্রায় $271 বিলিয়ন এই বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড করা 143 বিলিয়ন শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যেটিকে মধ্যপ্রাচ্য ভেঙে নতুন করে পুনর্গঠনের সহায়ক হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এছাড়া মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞ ইসরায়েলের এই বাজেট অনুমোদনকে কয়েকটি দেশ লক্ষ্য করে সর্বাত্মক সামরিক আগ্রাসন দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবেও দেখছেন এবং একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা খাতে আগের বছরের তুলনায় এবার প্রায় $10 বিলিয়ন বেশি দেয়া হচ্ছে। ইসরায়েলের অতিরিক্ত এই বরাদ্দ ইঙ্গিত দিচ্ছে যে ইরান, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ডে একটি দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা এটাকে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়নের পথ হিসেবে দেখছেন। অপরদিকে অধিবেশনে অর্থমন্ত্রী স্মোট্রিচ এই অর্থকে যুদ্ধকালীন বাজেটের মূল অংশ হিসেবে অভিহিত করে বলেন, এটি ইসরায়েলকে ভৌগোলিক ও কূটনৈতিক অবস্থানে উন্নতি করতে এবং মধ্যপ্রাচ্যকে ভেঙে নতুন করে পুনর্গঠন করতে সহায়তা করবে। তিনি বলেন, এই বাজেট রাষ্ট্রকে বিজয়ী করবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা এবং ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ এই বাজেটকে কেন্দ্র করে বলেন, এটি রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় চুরি। ইসরায়েলি জনগণ বোকা নয়, তারা বোঝে যে এই বাজেট দুর্নীতিবাজ ও নাগরিকদের খরচে উৎসব করা ব্যক্তিদের জন্য বড় সুযোগ।
এদিকে এই অর্থ বাজেটকে কেন্দ্র করে পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বাড়াচ্ছে। বর্তমানে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের যুদ্ধের বিস্তার ঘটিয়েছে। এছাড়া আকাশপথের বৈরুতে হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায়। তাই যুদ্ধের খরচ মেটাতে প্রতিরক্ষা বাজেট যুদ্ধের পূর্বের তুলনায় প্রায় 120% বৃদ্ধি পেয়ে 143 বিলিয়ন শেকেলে পৌঁছেছে, যা সামরিক সরঞ্জাম পুনর্ভর্তি এবং রিজার্ভ সৈন্যদের বেতনের জন্য ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাশরি আল জাজিরাকে জানান, এই বাজেট আসলে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যর প্রতিফলন। অর্থাৎ সিরিয়া, লেবানন থেকে শুরু করে ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইরান পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রয়োজনীয়তা অনুভব করছে ইসরায়েল, যাতে তারা তাদের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এখন এই বাজেট নিয়ে ইসরায়েল কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ করতে চাচ্ছেন, নাকি যুদ্ধের খরচ মেটানোই প্রধান লক্ষ্য, সেটি দেখার বিষয়। ইরান যুদ্ধে জড়িয়ে এক চোরাবালিতে আটকা পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখান থেকে বের হওয়ার জন্য এখন প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তিনি। একাধিক খ্যাতনামা গণমাধ্যমের খবর, ইরানের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই এই যুদ্ধ শেষ করতে পারেন ট্রাম্প। এমনকি হরমুজ প্রণালী না খুলেই পিছু করতে পারে ওয়াশিংটন। কিন্তু শেষ পর্যন্ত এ পথেই যদি পা বাড়ান ট্রাম্প, তাহলে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে এক নতুন ভারকেন্দ্র তৈরি হবে, যার চাবিকাঠি থাকবে ইরানের হাতে। ফলে তেল গ্যাস রপ্তানি করা আরব দেশগুলোকে সেই জ্বালানি রপ্তানি করতে ধর্ণা দিতে হবে ইরানের কাছে, যা বদলে দিতে পারে অতীতের সব সমীকরণ। অর্থাৎ এই যুদ্ধ শেষ না করে ট্রাম্প যদি রণভঙ্গ দেন, তাহলে উপসাগরীয় দেশগুলোর জন্য এর পরিণতি হবে ভয়াবহ। এতে ইরান ভেঙে পড়ার বদলে উল্টো আরো শক্তিশালী হবে। কিভাবে? ইরানকে চিরদিনের মতো দুর্বল করে দিতেই উপসাগরীয় দেশগুলোর নেতাদের কথা মতো এই যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। কিন্তু দীর্ঘ 1 মাসে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরও বেশ শক্তভাবে টিকে আছে ইরান। উল্টো উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে বলে কয়ে হামলা চালাচ্ছে তেহরান। কার্যত বন্ধ করে দিয়েছে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পণ্য রপ্তানির অন্যতম নৌরুট হরমুজ প্রণালী, যা দীর্ঘস্থায়ী হলে বড় বিপদে পড়তে পারে তেল ও গ্যাস রপ্তানি নির্ভর এই উপসাগরীয় দেশগুলো। যে কারণে ইরান পুরোপুরি ভেঙে না পড়া পর্যন্ত কিছুতেই এই যুদ্ধ শেষ করতে চান না আরব নেতারা। যদিও মধ্যপ্রাচ্যে ক্ষয়ক্ষতি বাড়ায় এবং মার্কিনীদের জন্য ঝুঁকি তৈরি হওয়ায় কোনো চুক্তি না হলেও যুদ্ধ গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন ট্রাম্প। এমনকি হরমুজ প্রণালী না খুলেই খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কথা জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত এমনটি হলে বড় বিপদে পড়বে উপসাগরীয় দেশগুলো, জানিয়ে দুবাইয়ের গবেষণা প্রতিষ্ঠান বিহুতের পরিচালক মোহাম্মদ বাহরুন বলেন, ট্রাম্প যুদ্ধ থামাতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে ইরানও থামবে। যতদিন যুক্তরাষ্ট্রের সেনারা উপসাগরের ঘাটিগুলোতে থাকবে, ততদিন ইরান এই অঞ্চলকে হুমকি দিতে থাকবে। উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় ভয় হলো যুক্তরাষ্ট্র মাঝপথে রণভঙ্গ দিলে যুদ্ধ শেষে জয়ী হবে ইরান, আরো শক্তিশালী হয়ে উঠবে। তখন তারা জাহাজ চলাচল, জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করবে, আর উপসাগরীয় দেশগুলোকে এর অর্থনৈতিক ও কৌশলগত খরচ বহন করতে হবে। জানিয়ে বাহরুন বলেন, এই অঞ্চলে জাহাজ চলাচলের স্বাধীনতা কমে যাওয়া উদ্বেগের। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ম চাপিয়ে দিতে পারে ইরান। কাজেই এটি শুধু হরমুজের বিষয় নয়, ইরান এখন বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছে। এই ক্ষমতা ভবিষ্যতে যে কোনো দেশকে সতর্কবার্তা দেয়, ইরানে হামলা হলে বড় মূল্য চুকাতে হবে। উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে গোপনে সহায়তা দিলেও প্রকাশ্যে যুদ্ধে জড়ায়নি। এমনটির কারণ, উপসাগরীয় দেশগুলো ভয় পাচ্ছে এই যুদ্ধ আরো বাড়লে শিয়া ও সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব বাড়বে, যা বহু বছর ধরে মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখবে। এছাড়াও তখন ইরানের সরাসরি হামলার সম্মুখীন হতে হবে তাদের, যা তাদের পক্ষে সামাল দেওয়া কঠিন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে ভুল হিসাব করেছিল। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যে জয়ের স্বপ্ন তারা দেখেছিল, সেই পরিস্থিতি এখন পুরোপুরি বদলে দিয়েছে তেহরান। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে, যা নিয়ে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ফাওয়াজ কার্গেস বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু এই সংঘাতকে ভূরাজনৈতিক সংঘাত থেকে ধর্মীয় ও সভ্যতার সংঘাতে পরিণত করেছেন। তারা খামেনিকে শহীদে পরিণত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগে দেশটির ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে অনেকেরই বিরূপ মনোভাব ছিল।
কিন্তু খামেনিকে হত্যা করার পর সেই দৃশ্যপট এখন পাল্টে গেছে। দেশটির ওপর নির্বিচারে চালানো হামলা, এমনকি শিশুদের স্কুলে বোমা হামলা যুক্তরাষ্ট্রের ওপর ইরানিদের ক্ষোভ বাড়িয়েছে। ইরানের পাল্টা পদক্ষেপকে টিকে থাকার লড়াই হিসেবে দেখছে ইরানিরা। জানিয়ে বিশ্লেষকদের ভাষ্য, শীর্ষ নেতাদের সরালে ইরান ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হিসেব ছিল ভুল। তারা ইরানের জটিল ক্ষমতার কাঠামো ও দীর্ঘদিনের টিকে থাকার অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়নি। ফলে ইরান ভেঙে পড়েনি, বরং তারা আরও প্রতিরোধী হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শক্তি সম্পর্কে জানলেও তারা ইরানের সহনশীলতাকে অবমূল্যায়ন করেছে। তাদের ধারণা ছিল আকাশপথে আধিপত্য বিস্তার করে ইরানের মিসাইল ঘাঁটি ও কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়ে সহজেই জয় তুলে নেবে। কিন্তু বাস্তবে ইরানের ব্যবস্থা আরও শক্ত হয়েছে। ইরান সরাসরি যুদ্ধে জিততে না চেয়ে বরং প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চেয়েছে। বছরের পর বছর ধরে ইরান এমন জায়গা খুঁজে বের করেছে যেখানে আঘাত পড়লে সবচেয়ে বেশি ক্ষতি হবে শত্রুপক্ষের। যেমন জ্বালানি অবকাঠামো ও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। মুদ্রাস্ফীতি বাড়িয়ে বিশ্ব ব্যবস্থাকে অস্থির করে তুলেছে। ফলে এই যুদ্ধ থামাতে এখন ওয়াশিংটনকেই চাপ দিচ্ছে তার মিত্র দেশগুলো। বিপরীতে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চাইছে ইরান, কেননা এই যুদ্ধে জেতা নয় বরং টিকে থাকাই তাদের লক্ষ্য। ট্রাম্প তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত যদি কোনো চুক্তি ছাড়াই এই যুদ্ধ শেষ হয়, তাহলে চরম ঝুঁকির মুখে পড়বে উপসাগরীয় দেশগুলো। তখন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করবে ইরান। ভবিষ্যতে যা এই অঞ্চলে সীমাবদ্ধ নাও থাকতে পারে, কেননা ইরানের বহু পুরনো আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে, যেগুলো ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে। যা নিয়ে সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ম্যাগনাস রানস্ট্রপ বলেন, এখনো ক্ষমতা দেখানো শুরুই করেনি ইরান। তাদের বিশাল সক্ষমতা আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শাস্তি দেওয়ার। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই সরু প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলো এই পথের উপর অনেকটাই নির্ভরশীল। তাদের জন্য হরমুজ এক ধরনের জ্বালানির লাইফলাইন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনও এই পথের উপর অনেকটাই নির্ভরশীল। পারস্য উপসাগর অঞ্চল থেকে চীনের যে পরিমাণ তেল আমদানি হয় তা প্রায় ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্মিলিত আমদানির সমান। ফলে স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালীতে কোনো সমস্যা হলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে, আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে চীনের অর্থনীতিও। তবে আশ্চর্যের বিষয় হলো, হরমুজের উপর এত নির্ভরশীল হওয়া সত্ত্বেও আগে থেকেই সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বেইজিং। বিভিন্ন দেশ থেকে তেল আনা, পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা, বড় পরিমাণে তেল মজুত করা এবং একাধিক উৎস ব্যবহার করে নিজেদের একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে চীন, যেখানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেও তুলনামূলকভাবে তারা অনেকটাই স্থিতিশীল থাকতে পারবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় এশিয়ার অনেক দেশেই নাগরিকদের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানানো হচ্ছে। কম সময়ে গোসল করা বা বাড়ি থেকে কাজ করার মতো পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু চীনের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। দেশটির প্রধান সংবাদপত্রগুলো জানিয়েছে, দেশটির নিজস্ব বড় ধরনের জ্বালানির মজুদ বা শক্তির ভাণ্ডার রয়েছে। ফলে দেশটি জ্বালানি সংকটের ক্ষেত্রে তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি নিরাপদ অবস্থায় রয়েছে। চীনের শক্তির সবচেয়ে বড় উৎসগুলোর একটি হলো বৈদ্যুতিক যানবাহনের দ্রুত বিস্তার। কয়েক বছর আগেও যেখানে বৈদ্যুতিক গাড়ি ছিল ভবিষ্যতের লক্ষ্য, এখন তা বাস্তবতা। 2020 সালের শেষ দিকে চীন সরকার 2025 সালের মধ্যে নতুন গাড়ির 20% বৈদ্যুতিক করার লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য ছাড়িয়ে যায় অনেক আগেই। দেশটিতে গত বছর নতুন বিক্রি হওয়া গাড়ির প্রায় অর্ধেকই ছিল বৈদ্যুতিক। এর ফলে চীনে তেলের চাহিদা বাড়ার যে প্রবণতা ছিল তা থেমে গেছে। এমনকি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার হিসাবে দেখা গেছে, বৈদ্যুতিক গাড়ির কারণে গত বছর যে পরিমাণ তেল সাশ্রয় হয়েছে তা প্রায় সৌদি আরব থেকে চীনের আমদানির সমান। অর্থাৎ দেশটিতে পরিবহন খাতে তেলের উপর নির্ভরতা দ্রুত কমছে। চীনের বিদ্যুৎ গ্রিড মূলত দেশীয় কয়লা এবং দ্রুত বর্ধনশীল নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল।
সৌর ও বায়ুশক্তির উৎপাদন এত দ্রুত বাড়ছে যে প্রতি বছর অর্থনীতির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বিদ্যুতের প্রায় সবটাই এখন আসছে এই উৎস থেকে। ফলে কয়লা আমদানি কমেছে। একই সঙ্গে যে কয়েকটি উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি ব্যবহার করা হয়, সেখানে গ্যাস আমদানিও কমে এসেছে। অর্থাৎ বিদ্যুৎ খাতে প্রায় পুরোপুরি বিদেশি জ্বালানি নির্ভরতা থেকে মুক্ত চীন প্রচুর তেল আমদানি করলেও কখনোই এটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর করে না। চীনের তেল আমদানি বিভিন্ন উৎস থেকে আসে এবং কোনো একক উৎসের উপর নির্ভরশীলতা 20%-এরও কম। উদাহরণ হিসেবে জাপান তার প্রায় 80% তেল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সংগ্রহ করে, কিন্তু চীন একই পরিমাণ তেল 8টি ভিন্ন দেশ থেকে আমদানি করে। এর মধ্যে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার মতো দেশ রয়েছে, যেখান থেকে অনেক সময় ছাড়কৃত দামে তেল পাওয়া যায়। ফলে কোনো একটি উৎস বন্ধ হয়ে গেলেও চীনের জন্য বিকল্প ব্যবস্থা করা সহজ হয়। চীনের কাছে রয়েছে বড় পরিসরে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। এই মজুদের সঠিক পরিমাণ প্রকাশ না করা হলেও ধারণা করা হয় সরকারি এবং বাণিজ্যিক মজুদ মিলিয়ে চীনের কাছে এত তেল মজুদ আছে যা দিয়ে হরমুজ প্রণালী থেকে আসা তেলের ঘাটতি প্রায় 7 মাস পর্যন্ত পূরণ করা সম্ভব। চীন নিজেও বিপুল পরিমাণ তেল উৎপাদন করে। 2025 সালে দেশটি দৈনিক প্রায় 43 লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে, যা একটি রেকর্ড এবং মোট আমদানির প্রায় 40%-এর সমান। তবে তেলের ক্ষেত্রে বড় ধরনের উৎপাদন বৃদ্ধির সুযোগ সীমিত। যুক্তরাষ্ট্রের মতো শেল অয়েল বিপ্লব চীনের পক্ষে সম্ভব নয়। তবে গ্যাসের ক্ষেত্রে তাদের অবস্থান আরও শক্তিশালী। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ার পাশাপাশি রাশিয়া, মধ্য এশিয়া ও মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি করে চীন। চীনের শক্তিশালী পাইপলাইনের নেটওয়ার্ক তাকে সমুদ্র পথের উপর নির্ভরতা কমাতে সাহায্য করেছে। রাশিয়া, মধ্য এশিয়া এবং মিয়ানমার থেকে তেল ও গ্যাস সরাসরি চীনে পৌঁছায় পাইপলাইনের মাধ্যমে। পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন চালুর পর এই স্থলপথের মাধ্যমে সরবরাহ আরও বেড়েছে। এছাড়া ভবিষ্যতে পাওয়ার অফ সাইবেরিয়া 2 নামে একটি বড় পাইপলাইন প্রকল্প চালু হলে চীনের সমুদ্র পথের উপর নির্ভরতা আরও কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই সুবিধা জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দ্বীপ দেশগুলোর নেই, তাই তারা সমুদ্র পথের উপর অনেক বেশি নির্ভরশীল। দীর্ঘদিন ধরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিদেশি তেলের উপর নির্ভর করলেও সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। বৈদ্যুতিক গাড়ির বিস্তার এবং নবায়নযোগ্য শক্তির দ্রুত উন্নয়ন চীনকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে বিদেশি তেলের উপর নির্ভরতা আর আগের মতো নেই। প্রেস্টেড এনার্জির তেল ও গ্যাস গবেষণার ভাইস প্রেসিডেন্ট লিন চেন বলেন, খুব শিগগিরই চীনের তেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ধীরে ধীরে কমতে শুরু করবে। তাই আমদানির অংশ বেশি থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক যুদ্ধই কৌশলগত কারণে হয়েছে, কিন্তু কোনো নেতার নিছক ব্যক্তিগত অহংকার বা ইগো বাঁচাতে কি আস্ত একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব? যখন দেশের সিংহভাগ মানুষ যুদ্ধের বিপক্ষে এবং খোদ নিজ দলের কট্টর সমর্থকরাও একে চিরস্থায়ী যুদ্ধ আখ্যা দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখনও কেন ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থামাতে পারছেন না? ইসরায়েলের ভ্রান্ত ধারণায় প্ররোচিত হয়ে শুরু করা এই যুদ্ধ কি এখন ট্রাম্পের জন্য এক চরম বেকায়দা অবস্থা বা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? এই শোচনীয় অবস্থা থেকে নিজের ভাবমূর্তি বাঁচাতে হোয়াইট হাউস কি এখন বাস্তব সামরিক বিজয়ের বদলে স্রেফ একটি ভুয়া মনস্তাত্ত্বিক বিজয় খুঁজছে? চলুন ট্রাম্পের অহংকার এবং ইরান যুদ্ধের পেছনের চরম বেকায়দা অবস্থার চাঞ্চল্যকর এই উত্তরগুলো জেনে নেই। যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ইতোমধ্যে বুঝে গেছেন ইরান যুদ্ধ একটি বেপরোয়া, অযৌক্তিক এবং কৌশলগতভাবে অসংলগ্ন সিদ্ধান্ত। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী 61% মার্কিন নাগরিক এই যুদ্ধে ট্রাম্পের ভূমিকার বিরোধী। এপি নরক এবং ফক্স নিউজের জরিপেও প্রায় 60% মানুষ মনে করেন এই সামরিক আগ্রাসন মাত্রা ছাড়িয়ে গেছে। রয়টার্সের মতে ট্রাম্পের জনসমর্থন রেটিং কমে 36% ঠেকেছে এবং মাত্র 7% আমেরিকান ইরানের স্থল অভিযানের পক্ষে। জ্বালানির দাম বৃদ্ধি ও অর্থনৈতিক উদ্বেগের কারণে খোদ ট্রাম্পের মাগা সমর্থকরাও একে দেখছেন আরেকটি অন্তহীন যুদ্ধ হিসেবে। সব মিলিয়ে ট্রাম্প এখন নিজ দেশেই পড়েছেন চরম রাজনৈতিক ও কৌশলগত বেকায়দায়। ট্রাম্প প্রশাসন ভেবেছিল প্রচণ্ড সামরিক চাপ দিলে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সর্বোচ্চ নেতা আলী খামেনির অধীনে ইরানের নেতৃত্ব ও সামরিক সংহতি সম্পূর্ণ অটুট রয়েছে। উল্টো ইরান ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিতে সফলভাবে পাল্টা হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রেখে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চরম আতঙ্ক তৈরি করেছে।
এখন ইরানের সরকার পতন ঘটাতে হলে একটি বিশাল স্থল অভিযান প্রয়োজন, যা করার মতো সমর্থন বা পরিস্থিতি কোনোটাই ট্রাম্পের নেই। কৌশলগত ভিত্তি ভেঙে পড়ার পরও ট্রাম্প কেন এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন? বিশ্লেষকদের মতে এর মূল কারণ ট্রাম্পের তীব্র অহংকার বা নার্সিসিস্টিক মনস্তত্ত্ব। তিনি রাজনীতিকে সবসময় শক্তি প্রদর্শনের জায়গা মনে করেন। এখন পিছু হটলে তাকে দুর্বল মনে হবে, আর আপোষ করা মানে তার জন্য চরম অপমান। যে নেতার পুরো রাজনৈতিক কেরিয়ার শক্তি ও আধিপত্যের ইমেজের উপর দাঁড়িয়ে, তার কাছে এমন পরাজয় রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে অসহনীয়। এই অহংকারের কারণেই বাস্তবতাকে অস্বীকার করে চলেছেন তিনি। যুদ্ধ থেকে বের হওয়ার কোনো স্পষ্ট কৌশল বা এক্সিট স্ট্র্যাটেজি এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের হাতে নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস প্রশাসন স্বীকার করেছে যে তাদের হাতে এখন কোনো সহজ সমাধান অবশিষ্ট নেই। এই চরম বেকায়দা অবস্থা থেকে ট্রাম্পের ইগো বাঁচাতে তার নিজের বলয়ের লোকেরাই এখন একটি নাটকীয় প্রস্থানের পথ খুঁজছেন। হোয়াইট হাউসের উপদেষ্টা ডেভিড স্যাক্স স্পষ্ট ভাষায় পরামর্শ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচিত বিজয় ঘোষণা করা এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসা। এর অর্থ হলো ট্রাম্প এখন এমন একটি পথ খুঁজছেন যেখানে কৌশলগত ব্যর্থতার পরও তিনি নিজেকে বিজয়ী হিসেবে দাবি করতে পারবেন। এই যুদ্ধ এখন আর কোনো সামরিক বা আইনি সংঘাত নয়, বরং এটি একজন নেতার অহংকারের শিকার হয়ে সৃষ্ট এক ভয়াবহ ভূ রাজনৈতিক বিপর্যয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।